সাভার সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা, রসায়নের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের রসায়নের অনলাইন ক্লাসে আছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, সাভার সরকারি কলেজ। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হলো অধ্যায় 2, গুণগত রসায়ন। আলোচ্য বিষয় হলো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস হলো যে পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরের নির্দিষ্ট উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের এই সজ্জাকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। তোমরা হয়তো আগেই পড়ে এসেছো যে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে লিখতে হয়। প্রথমে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। হ্যাঁ, এইভাবে যদি আমি কার্বনের ক্ষেত্রে করি, কার্বন 6 এর ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p2 এভাবে হবে। হ্যাঁ, এস অরবিটালে দুইটা যাবে, 1s, এখানে 1s দুইটা থাকবে, 2s এ দুইটা অরবিটাল থাকবে, দুইটা ইলেকট্রন থাকবে, p তে থাকবে দুইটা ইলেকট্রন, এভাবে মোট 6টা ইলেকট্রন থাকবে। আহ, আর এখানে ইলেকট্রন বিন্যাস বলতে যেটা দেখানো হয়েছে, প্রথম বলা হয়েছে যে পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে থাকে। এটা আমরা গত ক্লাসে জেনেছি যে ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন শক্তি স্তরে থাকে। সেই শক্তি স্তরের মধ্যে আবার হচ্ছে যে উপশক্তি স্তর থাকে। আচ্ছা, উপশক্তি স্তরগুলো আবার হচ্ছে বিভিন্ন অরবিটাল নিয়ে হচ্ছে যে তোমাদের উপশক্তি স্তরগুলো গঠিত। তাহলে ইলেকট্রনগুলো পরমাণুতে কোথায় থাকে? বিভিন্ন শক্তি স্তরের বিভিন্ন নির্দিষ্ট উপশক্তি স্তরে। তারপরে বিভিন্ন নির্দিষ্ট উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবং এগুলো যে থাকে সেগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে থাকে। এই যে নিয়ম মেনে যে থাকাটা, এটাকে যদি আমরা সাজাই, সেটাকে আমরা অরবিটালের, পরমাণুর বিভিন্ন অরবিটালের যে ইলেকট্রনের এই সজ্জা, সেটাকে আমরা বলবো যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস মূলত হচ্ছে 3টি নীতির মাধ্যমে হচ্ছে নির্ধারিত হয়। এই নীতিগুলো হচ্ছে: 1 আউবাউ নীতি, 2 হচ্ছে হুন্ডির নীতি, আর 3 হচ্ছে পাউলির বর্জন নীতি। এই 3টা নীতি সম্বন্ধে আমরা এখন জানবো। প্রথমে যে নীতিটা আছে সেটা হলো এই নীতিগুলো জানার আগে আমরা হচ্ছে যে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে নেই। সেটা হলো যে অরবিটটা কি, অরবিটাল, শক্তি স্তর, উপশক্তি স্তর, এই বিষয়গুলো একটু জেনে নেই। আচ্ছা, এখানে অরবিট আর অরবিটালটা এখানে দেওয়া আছে। দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তনশীল থাকে তাকে বলা হয় হচ্ছে অরবিট। একে n দ্বারা প্রকাশ করা হয়। n equal to 1 হলে k অরবিট, n equal to 2 হলে l অরবিট। আচ্ছা, এখন এখন অরবিটকে আর কি কি নামে বলা যায়, আর কি কি নামে এটাকে চিহ্নিত করা যায়, সেটা হলো যে অরবিটকে আমরা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম সেখানে বলেছিলাম যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে হচ্ছে যে আবর্তনশীল থাকে। এটাকে হচ্ছে বলা হয় আহ, প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরকে আবার শেলও বলা যায়। তারপর হচ্ছে যে অরবিটও বলা যায়। এই সবগুলো কিন্তু নামই কিন্তু একই। হ্যাঁ, অরবিট, শেল আর হচ্ছে শক্তি স্তর। হুম, 3টা নাম কিন্তু একই। এখন n equal to 1 হলে আমরা সেটাকে k অরবিট দ্বারা ইয়ে করি। আর n equal to যখন 2 হয়, বা অর্থাৎ শক্তি স্তর 2 হয়, তখন সেটাকে l অরবিট বলি। আচ্ছা, এখন দেখি অরবিটাল কোনটা। নামটা হচ্ছে কাছাকাছি, অরবিট আর অরবিটাল। অরবিটাল কোনটা? অরবিটাল হচ্ছে যে নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটাকে অরবিটাল অরবিটাল বলে। আর অরবিটাল গুলা আবার যদি অন্যভাবে বলি, সেটা হলো যে নিউক্লিয়াস গুলা প্রধান শক্তি স্তরের কোনো একটা নির্দিষ্ট উপশক্তি স্তরের কোনো একটা কোনো এক বা একাধিক অরবিটালে থাকে। ঠিক আছে? কোন এক এক বা একাধিক উপশক্তি স্তরের কোনো একটা কিছুতে থাকে, সেটাকে আমরা, তাহলে আবার বলি, ইলেকট্রনগুলো হচ্ছে কোনো একটা শক্তি স্তরের উপশক্তি স্তরের এক বা একাধিক অরবিটালে থাকে, বা এক বা একাধিক
যেই অংশে থাকে বা যেটাতেই থাকে সেটাকে আমরা অরবিটাল বলতে পারবো। অরবিটালগুলোকে এস, পি, ডি, এফ এগুলো দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আসি আউটবাউ নীতি যেটা সেটা। এখন ইলেকট্রনগুলো, যে ইলেকট্রন প্রথমে হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে অবস্থান করে। কারণ হচ্ছে নিম্ন শক্তির উপশক্তি স্তরের স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটি বেশি থাকে। ঠিক আছে, স্টেবিলিটির একটা ব্যাপার বা হচ্ছে স্থিতিশীলতার ব্যাপার সবসময় রসায়নে একটা ব্যাপার থাকে। সব কিছুতেই প্রথমেই সবার সব কিছুতেই প্রথমে স্থিতিশীলতা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখানে যদি হচ্ছে যে আমরা শক্তি স্তর অনুযায়ী সাজাই, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হওয়া উচিত? প্রথমে 1s হবে, তারপর 2s হবে, 2s 1s 2s 2p, মানে সেকেন্ড শেলের দুইটা 2s 2p, থার্ড শেল 3s 3p 3d, তারপর হচ্ছে ফোর্থ শেলের শুধু s, এভাবে আস্তে আস্তে 4s 4p 4d এভাবেই হওয়ার কথা। কিন্তু বাস্তবে হয় হচ্ছে প্রথমে 1s 2s 2p, 1s 2s 2p, 3s 3p, 4s 3d। দেখো এখানে কিন্তু 3pর পরে 3d আসার কথা ছিল, ঠিক আছে, কিন্তু 3d না আসে এখানে কিন্তু 4s আসছে। হ্যাঁ, দেখো ভালো করে খেয়াল করো আউটবাউ নীতি যেটাতে লেখা, এখানে দেখো 1s 1s 2s 2p 3s 3p এতটুকু ঠিক আছে, উপরের যেটা আছে শক্তি স্তর অনুযায়ী যেটা সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখো যে 3p এর পরে আউটবাউ নীতি যেটা লেখা আছে দেখো, 3p এর পরে কিন্তু ইলেকট্রনটা 4s এ গিয়েছে, কিন্তু যাওয়া মানে শক্তি স্তর অনুযায়ী 3d তে যাওয়ার কথা। হুম, আগে 4s এ গেছে, তাহলে আউটবাউ নীতি যেটাতে আছে দেখো সেখানে আগে হচ্ছে যে 4s, আগে হচ্ছে 4s এ গেছে, তারপরে হচ্ছে যে 3d তে গিয়েছে। হ্যাঁ, এটা কেন হলো? সেটা হলো যে উম, কোনো অরবিটালে শক্তির মান হিসাব করা হয়েছে n প্লাস l এর মান দ্বারা। n হচ্ছে কি প্রধান শক্তি স্তর যেটা বা অরবিট, ঠিক আছে, আর এলটা হলো কি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে যে উপশক্তি স্তর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এল। এটা এটা বিগত ক্লাসে কিন্তু এন সম্বন্ধে জেনেছি, এন শক্তি স্তরগুলো হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়। যদি হচ্ছে যে উপশক্তি স্তর এবং শক্তি স্তর, প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের যদি মান যোগ করা হয়, সেটা দিয়ে আমরা হচ্ছে যে অরবিটালের শক্তির মান হিসাব করব। আচ্ছা দেখো, 3D অরবিটালের ক্ষেত্রে কি হবে? n ইকুয়াল টু 3 হবে। দেখো নিচে দেখো, 3D অরবিটালের ক্ষেত্রে n ইকুয়াল টু 3, তাহলে উপশক্তি স্তর l ইকুয়াল টু 2 হবে। সুতরাং n প্লাস l এর মান হবে কত? 3 প্লাস 2 ইকুয়াল টু 5। আর 4s অরবিটালের ক্ষেত্রে n ইকুয়াল টু 4 যদি হয়, তাহলে l ইকুয়াল টু 0। l ইকুয়াল টু কেন 0? কারণ 4s এর জন্য অবশ্যই 0 হবে, আর p এর জন্য 1 হবে, d এর জন্য হবে 2। এটা কিন্তু গত ক্লাসে তোমরা দেখেছো, তোমাদেরকে আর বলবো না এটা। আচ্ছা, তারপর একটু বললাম। সুতরাং হচ্ছে যে n প্লাস l এর মান কত হবে? n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট এর জন্য n ইকুয়াল টু 4 এর জন্য 4, আর l এর মান হচ্ছে 0, তাহলে হচ্ছে 4 আসে। তাহলে এখানে হচ্ছে যে 3D অরবিটালের যে মান সেটা হলো হচ্ছে 5, আর 4s অরবিটালের জন্য দেখো সেটা হচ্ছে 4। তাহলে শক্তি কোনটাতে কম? 4s এর ক্ষেত্রে কম। তাহলে ইলেকট্রন আসলে প্রথমে কোথায় যাবে? আউটবাউ যে নীতি, সেই নীতি অনুযায়ী প্রথমেই 4s অরবিটালে যাবে। তাহলে তো এরপরে হচ্ছে যে 3D অরবিটালে যাবে। দেখো পটাশিয়ামের যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে কিন্তু 3D তো জিরো আছে, 3D তে জিরো আছে, তার 3D তে জিরো, কারণ 3D তে যাবে না, সে যাবে হচ্ছে মানে আউটার মোস্ট শেলের যে ইলেকট্রনটা, সর্ববহিঃস্থ স্তরের যে ইলেকট্রনটা, সেটা যাবে হচ্ছে 4s অরবিটালে, অর্থাৎ 4s1 হয়ে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 19টা হলো আমাদের। আচ্ছা, এখন এটা হলো একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে n প্লাস l এর মান যদি সমান হয়, যে ক্ষেত্রে সমান হয়ে যাবে, যে সমান হতে পারে, ঠিক আছে, যে ক্ষেত্রে n প্লাস l এর মান সমান হয়ে যাবে দুইটা আলাদা আলাদা অরবিটালের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে n এর মান যে অরবিটালের ক্ষেত্রে n এর মান কম হবে, সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন আগে আগে প্রবেশ করবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, যে ক্ষেত্রে n এর মান, যে অরবিটালের n এর মান কম হবে, ইলেকট্রন কিন্তু সেখানে আগে প্রবেশ করবে।
আচ্ছা, এখন আসছি হুন্ডির নীতিতে। হ্যাঁ, হুন্ডির নীতিটা হলো যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এইসব এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন হবে একমুখী। হ্যাঁ, আচ্ছা, এটা থেকে আমরা কি বুঝলাম? যে ইলেকট্রনগুলো যে আহ, বিভিন্ন অরবিটালে যে অবস্থান করবে, সেখানে তারা চাবে একা একা থাকার জন্য, যতটুকু একা থাকা যায়। হ্যাঁ, সেই ব্যবস্থা থাকতে চাবে বা বীজের অবস্থায় থাকতে চাবে। এখানে দেখো বোরনের ক্ষেত্রে দেখো, বোরনের ক্ষেত্রে আমি যদি ইলেকট্রন বিন্যাস বোরন 5, হ্যাঁ, সেক্ষেত্রে 1s2 হবে, 2s2, তারপরে 2p1, তাহলে হচ্ছে 5টা হয়ে যায়। আমি সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনটাকে দেখাচ্ছি এখানে। দেখো বোরনের যে 2p1টা হবে এখানে, 2p1 যেহেতু, তাহলে শুধু সে সে কি করবে, অযুগ্ম অবস্থা থাকবে। সে যে কোনো একটা, তিনটা ঘরের যে কোনো একটা, থ্রিপির তো তিনটা অরবিটাল, তিনটা অরবিটালের প্রথম অরবিটালে সে একা একা থাকতে চাবে। এরপরে দেখো কার্বনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p2, তাহলে দেখো সর্ববহিঃস্থ স্তরে কি আছে, কোন ইলেকট্রনটা আছে, 2p2টা আছে। হ্যাঁ, 2p2, তাহলে এইখানে দেখো প্রথম অরবিটালে হচ্ছে যে একটা একটা যাবে, তারপরে দ্বিতীয় অরবিটালে আরেকটা যাবে। ঠিক আছে, এভাবে তারা অযুগ্ম অবস্থা থাকবে, কিন্তু একটা বক্সে কিন্তু দুইটা যায়নি। সে আলাদা আলাদা করে, আলাদা আলাদা অরবিটালে বা আলাদা আলাদা বক্সে, সেই কারণে আলাদা আলাদা বক্সে দেখালাম। এ কিন্তু আলাদা আলাদা ভাবে থাকবে, একটা অরবিটালে দুজন থাকতে চাবে না, যতটুকু সম্ভব। এটা পরে বুঝতে পারবে একটু। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 2p3, এখানে হচ্ছে যে তিনটা ইলেকট্রন আছে, তো তিনটা ইলেকট্রন তিনটা অরবিটালে চলে যাবে, তিনটা আলাদা আলাদা ভাবে চলে যাবে। এরপরে যখন চারটা হয়ে যাবে তখন তো আর কিছু করার নাই, অবশ্যই চারটা যখন হয়ে যাবে, বক্স হচ্ছে তিনটা বা অরবিটাল হলো তিনটা, তাহলে বাধ্য হয়েই তাকে কি করতে হবে, একটাতে সে বেজোড় থাকতে, অযুগ্ম থাকতে পারতেছে না। প্রথম দেখো প্রথম বক্সে বা প্রথম অরবিটালে সে চলে গেল, তাহলে বাধ্য হয়ে, বা এই যে এটা কি বলে তোমার সর্বাধিক অযুগ্ম অবস্থা। সর্বাধিক অযুগ্ম অবস্থা বোঝার জন্য দেখো, এখানে নাইট্রোজেন 2p3 তে দেখো তিনটা বক্সে ছিল বা তিনটা অরবিটালে তিনটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে, থাকতে পেরেছে। কিন্তু এরপরে দেখো অক্সিজেন 2p4-এ, সেখানে কিন্তু ইলেকট্রন চারটা কিন্তু অরবিটাল হচ্ছে তিনটা বা বক্স হচ্ছে তিনটা, তাহলে সেক্ষেত্রে একটা একটা প্রথমে একটা একটা করে যাবে, কিন্তু এরপরে যে চতুর্থ যে ইলেকট্রনটা হবে সেটা কিন্তু প্রথম অরবিটাল বা প্রথম বক্সে কিন্তু আসবে, কিন্তু হ্যাঁ, প্রথম বক্সেই আসবে। আচ্ছা, হুন্ডের নীতি বোঝার জন্য আমাদের একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। তোমরা যখন কোনো খালি বাসে উঠবে, সেক্ষেত্রে দেখবা যে খালি বাসে প্রথমে হচ্ছে যখন সিট ফাঁকা থাকে, প্রতিটা বাসে হচ্ছে যে ডান পাশে বা বাম পাশে দুইটা করে সিট থাকে। দেখবা যে মানুষ যখন প্রথম খালি কোনো বাসে উঠে, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে যে প্রতিটা মানুষ কি করে, একটা একটা করে সিট, মানে একটা মানুষ উঠতেছে প্রথমে একটা সিটে বসে, দুইটা সিটের একটাতে বসে। পরে যে আরেকটা মানুষ আসে, সে কিন্তু সে আবার কি করে, পিছনের সিটে গিয়ে আবার একা একা বসে। এইভাবে যতগুলো মানুষ আসে সবাই কিন্তু হচ্ছে যে আলাদা আলাদা করে পিছনের সিটগুলোতে এক একজন একটা একটা করে সিটে বসে যায়। কেউ কিন্তু এরকম হয় না যে একজন বসে আছে একটা সিটে, দুইটা সিটের একটা সিটে বসে আছে, সে কিন্তু ওইখানে গিয়ে বসতে চায় না। সবাই চায় আলাদা আলাদা করে বসতে। ঠিক আছে, এরপরে যখন এরপরে যখন আরো লোক আসে, একটা একটা করে একটা সিট ফিল আপ হয়ে গেছে, সেক্ষেত্রে পরবর্তীতে যদি নতুন কেউ আসে, তখন কিন্তু বাধ্য হয়ে, তখন হচ্ছে তোমাদের যে একজন বসে আছে তারপর তার পাশের সিটে গিয়ে বসে। একই ক্ষেত্রে হুন্ডির নীতি তো ঠিক একই রকম। যখন ইলেকট্রন চাইবে যে সে সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে বা সিঙ্গেল থাকতে, এরপরে যখন আরো বেশি চলে আসবে ইলেকট্রন, তখন হচ্ছে যে সে পেয়ার্ড হয়। ঠিক আছে, কোনো একটা অরবিটালে যুক্ত বা যুগ্ম অবস্থায়, তখন তখন সে যুগ্ম অবস্থায় পরিণত হয়। কিন্তু সে চাবে, সবসময় চায় সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে। এরপরে আসে হচ্ছে পাউলির বর্জন নীতিতে, বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলে। ঠিক আছে, এটা হলো যে একটা পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। অর্থাৎ একটি পরমাণুতে অবস্থানরত যে কোনো দুইটি ইলেকট্রনের মধ্যে কমপক্ষে একটির কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। উদাহরণ হিসেবে আমরা হিলিয়ামের কথা বলতে পারি। হিলিয়ামের ক্ষেত্রে
চারটি কোয়ান্টাম সংখ্যার মান নিম্নে দেওয়া হলো। হিলিয়ামের আমরা জানি হিলিয়ামের দুইটা ইলেকট্রন। প্রথম একটা ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু 1 হবে, প্রথম শক্তি স্তরে যেহেতু আছে। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু 1 হলে l এর মান 0 হবে, l এর মান 0 হলে m এর মান অবশ্যই 0 হবে। আচ্ছা, আর s এর ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা যদি প্লাস হাফ হয়, অর্থাৎ ঘড়ির কাঁটা দিকে আছে বা বিপরীত দিকে আছে, ধরে নিলাম প্লাস হাফটা হচ্ছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে আছে। আচ্ছা, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন দুইটা যেহেতু, আচ্ছা দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে এখানেও কিন্তু সে প্রথম শক্তি স্তরে আছে, অর্থাৎ n ইকুয়াল টু 1 বা প্রথম অরবিটে আছে, সেক্ষেত্রে n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 1 এর জন্য l ইকুয়াল টু 0, কত ক্লাসে পড়েছো। আর l ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হবে, s ইকুয়াল টু হবে মাইনাস হাফ। আগেরটা যদি প্রথম ইলেকট্রনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, এক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রনের জন্য অবশ্যই ইলেকট্রনটা কি হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। কারণ দেখো এখানে দুটা ইলেকট্রনের ক্ষেত্রেই n এর মান, n, l আর হচ্ছে m এর মান সেম। কিন্তু দেখো একটা পার্থক্য হয়ে গেছে, যে স্পিন কোয়ান্টাম সংখ্যা একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। মানে হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা অবশ্যই এক্সক্লুসিভ হবে, ঠিক আছে, ইনক্লুসিভ হবে না। অন্যগুলো দেখো সবগুলো কিন্তু ইনক্লুসিভ বা একই ধরনের ভ্যালু দুটা ইলেকট্রনের ক্ষেত্রেই, কিন্তু যে এক্সক্লুসিভ কোনটা, এক্সক্লুসিভ হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে বা একটা বৈশিষ্ট্য বর্জিত হবে, একটা বৈশিষ্ট্য বর্জনশীল থাকবে, বা একটা কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ডিফারেন্ট হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে ডিফারেন্টটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো একই সেম আছে, কিন্তু একটা কি আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু সেম নেই, ডিফারেন্ট আছে। কারণ হচ্ছে একটা মান হচ্ছে প্লাস, এস এর মান একটা প্লাস হাফ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, আর একটা ইলেকট্রন হচ্ছে, আরেকটা ইলেকট্রনের জন্য দ্বিতীয় ইলেকট্রনের জন্য হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান মাইনাস হাফ, অর্থাৎ আরেকটা ইলেকট্রন ঘড়ির কাঁটার হচ্ছে যে দিকেই ঘুরতেছে। তাহলে বোঝা গেল যে এইটা থেকে আমরা বুঝতে পারি যে যে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারবে না। অর্থাৎ একটি পরমাণুতে অবস্থানরত ইলেকট্রনের দুটি ইলেকট্রনের মধ্যে কমপক্ষে একটি কোয়ান্টাম সংখ্যা, এই ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হয়েছে। এটাই হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।